যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মতুয়া মা বোনেরা ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা মঞ্চে ওঠার রাস্তাটা সিঁড়িটা ক্লিয়ার করো। মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে বরণের পর থেকে আমাদের দেশের যে অন্তজ শ্রেণী, যারা অনেকেই মতুয়া নামে পরিচিত, নমশূদ্র নামে পরিচিত, তাদের উপর যে নানা ধরনের অত্যাচার, বিশেষ করে দেশ ভাগের পরিপ্রেক্ষিতে যে অত্যাচার হয়ে এসছে, সেই অত্যাচার বহু বছর ধরে চলেছে এবং সেই জাতি তারা নিজেরাই মাথা তুলে দাঁড়িয়েছে, নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আছে। আমি শুধু বলতে চাই যে আমি তৎসহ আমরা যারা আছি, যারা রাজনৈতিক ক্ষেত্রে কাজ করি, যারা সকলে মতুয়া মহাসংঘের পেছনে আছি, আমাদের সমস্ত রকম সহযোগিতা সমর্থন আপনাদের সাথে আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে। আগামী জানুয়ারি মাস থেকে সেই নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত উদ্বাস্তু মানুষ আছেন, সমস্ত উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব আমরা দেব। কোনো বাধাই আমরা মানব না। যত ধরনের বাধা আসবে সেই বাধা আপনারা এবং আমরা দুজনে মিলে বুক চিতিয়ে সম্মুখীন হব এবং সেই বাধা অতিক্রান্ত করে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, পূর্ববঙ্গ থেকে যারা এসছেন, সকলকে নাগরিকত্ব দেয়া হবে। কোনো বাধাই এটাকে আটকাতে পারবে না। আমার শুধু এইটুকুই ঘোষণা করার ছিল। বাদবাকি যারা আছেন তারা বক্তব্য রাখবেন, সময় খুব কম। এই জেলার যে সভা আমরা করতে এসেছি, সেই সভার মূল উদ্দেশ্য আমরা যারা দেশভাগের বলি এবং সেই দেশভাগের বলি হয়ে ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আশ্রয় নিয়েছি ভারতবর্ষে। কিন্তু সবার আগে একটা বড় প্রশ্ন, যে আমরা কেন আশ্রয় নিতে হলো, কি উদ্দেশ্যে আমাদের আশ্রয় নিতে হলো, সেই বুক ভরা ব্যথাকে, সেই বুক ভরা ভালোবাসাকে ফেলে এসে বুক ভরা ব্যথা নিয়ে আমরা এখানে কিভাবে আছি, সেই মানুষরা কোথায় কেমন আছে, সেই মানুষরা কি করছে, কিভাবে থাকছে, দীর্ঘ সময় পথ অতিক্রম হবার পরেও কোনো সরকার, কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো সমাজসেবী এই মানুষের উপরে কখনো মূল্যায়ন করেনি, এই মানুষের উপরে কখনো তাদের সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে ব্রতী করেনি। তৈরি হয়েছিল যে আইনে বলা হয়েছিল যে ৭১ সালের পর থেকে যারা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ বর্তমানে যেখানে আছে, সে বাংলাদেশ থেকে যারা ভারতে ঢুকেছে তারা কেউ বৈধ নাগরিক হবে না। কারণ তারা একটা স্বাধীন গণপ্রজাতন্ত্র হয়েছে, সেই দেশ থেকে আসছে, আর গণপ্রজাতন্ত্রে সবার অধিকার আছে থাকার। তাহলে ধর্মীয় কারণে কি করে না নিপীড়িত হলো? কিন্তু হঠাৎ করে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেই রায় দিয়ে দিল যারা ওপার বাংলা থেকে এসেছে। এটা সংবিধানে রয়েছে, আমার বক্তব্য নয়। সংবিধানে আপনাদের যদি মনে হয় যে একটু সংবিধান কারুর কাছ থেকে কারুর মাধ্যমে জানার চেষ্টা করবেন, তাকে বলবেন যারা ভালো বোঝে সংবিধান সম্পর্কে, যে এটা সত্য কিনা। বর্তমানে যে সমস্ত রাজ্য সরকাররা বলছে যে আপনার ভোটার কার্ড থাকলে আপনি নাগরিক, তাহলে তারা মিথ্যা বলছে। যদি তাই হতো তাহলে বর্তমানে কেন্দ্রীয় সরকারের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে হতো না, অর্থাৎ সিটিজেনশিপ আইন তৈরি করতে হতো না। সিটিজেনশিপ আইন তৈরি হয়েছে যেহেতু 2003 সালে এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আগত হয়েছে, যারা পাকিস্তান থেকে আগত হয়েছে, যারা শরণার্থী মানুষ, তারা ভারতবর্ষে থাকতে পারবে না, সেই আইন তৈরি হয়েছিল বিধায় বহুবার ওই আইনের সংশোধনী হিসেবে 2014 সালে একবার আইন সংশোধনী করা হলো, 2016 সালে একবার আইন সংশোধনী করা হলো, 2018 সালে একবার আইন সংশোধনী করা হলো, এইবার এসে 2019 সালে আমরা উপস্থিত থেকে আজকে পার্লামেন্টে সেই আইন সংশোধনী করতে হয়েছে। এখন বিষয় যে আইনে কি আছে, 1 বছর হয়ে গেছে এই আইন পাশ হয়েছে পার্লামেন্টে। আমি
ডক্টর সুকান্ত মজুমদার, সকলে এরকম যত সাংসদ আছি আমরা এই গণভোট দিয়ে পার্লামেন্টে কিন্তু এই আইন পাশ করিয়েছি নিম্নকক্ষে। পরবর্তীতে রাজ্যসভায় সেটা পাশ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সেই পাশ হওয়া আইনকে বলবৎ করতে পারছে না। কেন পারছে না? শাহিনবাগের মতো আন্দোলন, আজকে বিভিন্ন রাজ্য সরকার, বিরোধী রাজ্য সরকারের আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার ভীতসন্ত্রস্ত। ভীতসন্ত্রস্ত কেন? যে ওই আইন যদি লাগু করতে হয় তাহলে হয়তোবা ভারতবর্ষে আবার রায়ট শুরু হতে পারে। তাহলে যে বিষয় নিয়ে এরা এই আইনের বিরোধিতা করছে লাগু করতে, তাহলে আমরা যারা ওপার থেকে আগত মানুষ তারা আমরা এই আইন লাগু করার জন্য কেন বিরোধিতা করব না? কেননা যারা বিরোধী এই আইনের বিরোধিতা করছে লাগু করার জন্য, তাদের বক্তব্য হচ্ছে ওপারের যত মানুষরা এসছে পাশে সবাইকে নাগরিকত্ব দিতে হবে। কিন্তু প্রশ্ন কেন? তাহলে দ্বিজাতি দত্তের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণটা কি? দ্বিজাতি দত্তের ভিত্তিতে দেশ ভাগ হয়ে যারা দেশ ভাগ করে অন্য দেশ বানিয়েছে তাদের যত পার্সেন্টেজ মানুষ ছিল ভাগের অধিকারী ছিল, তার চাইতে বেশি পরিমাণ ভাগ নিয়ে তারা দেশ বানিয়েছে। তারা ওপাশে সংখ্যাগুরু মানুষ, অর্থাৎ সংখ্যাধিক মানুষ, তারা কেন ভারতবর্ষে পুনরায় থাকতে চাইবে? সেটা আমার প্রশ্ন হবে কিনা, আমার আপনার প্রশ্ন হবে কিনা। কিন্তু বিষয় হচ্ছে সেই কারা তারা? হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, শিখ, খ্রিস্টান, এই 6 ধর্মের মানুষরা ভারতবর্ষে এসে নাগরিকত্ব পাবে, কারণ তারা ওপাশে সংখ্যালঘু, সংখ্যায় কম। কিন্তু যারা সংখ্যাগুরু তারা কি ধর্মীয় কারণে প্রতারিত ওপাশ থেকে নাকি? নয়। তাহলে তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন আসছে না। কিন্তু যারা এপাশে বিরোধিতা করছে এই আইনের, তারা বলছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে, আমরা মেনে নিতে পারবো না। আর এই জন্য তারা বিভিন্ন জায়গায় রায়ট, বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ধ্বংস করছে। এবং আমরা যারা ওপাশ থেকে এসেছি আমরাও তার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে আমরা চাপে ফেলবো যে আপনাদের এই নাগরিকত্ব আইন যেটা করেছেন সেটাকে লাগু করতেই হবে। তাই সেই অবস্থানকে বজায় রাখাবার জন্য আমরা দিকে দিকে আত্মজাগরণী সভা করছি, শুধু মতুয়ারা নয়। আমরা জানি অনেক রাজবংশী মানুষ মতুয়া ধর্মাবলম্বী, অর্থাৎ আমাদের এই সম্প্রদায়ভুক্ত অনেক আদিবাসী মানুষেরা, ভাই বোনেরা আমাদের এই মতুয়া ধর্মকে ভালোবাসেন। আজকে সকলকে নিয়ে আমরা ফাইট করতে চাই, আমরা জাগরণ তৈরি করতে চাই যে আমরা কেউ এই বর্তমান যুগে আমরা কেউ পিছিয়ে রাখা থাকবো না। তার জন্য আমাদের অধিকার দিতে হবে, তার জন্য আমাদের সঠিক শেল্টার দিতে হবে, আমাদেরকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বুকে যোগ্য জায়গা দিতে হবে। ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কারা ভাগ করেছিল? পলিটিশিয়ানরা, চক্রান্তকারী পলিটিশিয়ানরা দেশ ভাগ করেছিল। আমাদের কাছ থেকে গণভোট নিয়ে বা মতামত নিয়ে দেশ ভাগ করেনি তারা। তাই সেই যখন গণভোট নেয়নি তখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে আমি পূর্ব পাকিস্তানি হয়ে গেছি, তাহলে আমি কি করে ভারতবর্ষে আসবো? তাহলে যে ভারতবর্ষের মাটিতে আমি ছিলাম সেখান থেকে আমি পূর্ব পাকিস্তানি হলাম, এবং সেই ভারতবর্ষের মাটিতে আমার থাকবার জন্য আবার নাকি আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক। কোন রাজনৈতিক দল বলছে যে তোমরা নাগরিক, তোমাদের ভোটার কার্ড আছে। কোন রাজনৈতিক দল বলছে তুমি সাংবিধানিক দিক থেকে তুমি এই দেশের নাগরিক নাও। এই সমস্ত ছলছাতুরি বা দ্বিচারিতা কেন চলবে? এর জন্য দরকার আমাদের একত্রিত হয়ে আত্মজাগরণী করা। যে সিএ আইন তৈরি হয়েছে এবং এর যে গেজেট বেরিয়েছে, সেই গেজেট অনুসারে যারা ওপার থেকে পারসিকিউটেড রিলিজিয়াস কারণে, ফর দ্য রিলিজিয়াস এফেক্ট, অর্থাৎ ধর্মীয় কারণে যারা পারসিকিউটেড, যারা ধর্মীয় কারণে প্রতারিত তারা এপাশে এসেছেন, তাদের আইডেন্টিটি দেখানোর কথা বলা হচ্ছে। আমি মনে করি একমাত্র যদি ভারতবর্ষের কতগুলো পুরনো সংস্থা বা সংঘ থেকে থাকে, তার মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটা সংগঠন।
অধুনা বাংলাদেশের খুলনার লবণচড়াতে শ্রদ্ধেয় আমার পিতামহ প্রমথ রঞ্জন ঠাকুর 1943 সালে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন করেছিলেন এবং তার প্রতিষ্ঠাতা ছিলেন পতিত পাবন বাবা গুরুচাঁদ ঠাকুর। 1932 সালে তার প্রথম ভিত্তি স্থাপন করেন ওড়াকান্দিতে বসে। শুধু একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন জানাবো যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য পদ গ্রহণ করুন। আমরা যে আইডেন্টি কার্ড দেব সেটাই হিন্দুত্বের সবচাইতে বড় পরিচয়, আর কোনো পরিচয় লাগবে না, আর চাইতে আর কোনো বড় পরিচয় লাগবে না। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনাকে চেনে, আপনাকে চেনে এই কারণেই আপনার আগে কোনো ব্যক্তি আপনার আত্মীয় ভারতবর্ষে এসেছে বা আপনি চলে এসেছে, আপনার কোনো ব্যক্তি বাংলাদেশে আছেই আপনার আত্মীয়, তাদের বাংলাদেশে যে আমাদের ওড়াকান্দি আছে সেই ওড়াকান্দির মাধ্যমে আপনার পরিচয় আমরা পেয়ে যাব যে আপনি এখানে কে এসছেন, আপনি হিন্দু না আপনি অন্য ধর্মের মানুষ, আপনাকে আমরা চিনে যাব। অতএব যাকে আমরা সার্টিফাইড করব তিনি অবশ্যই মতুয়া সম্প্রদায়ের, অবশ্যই হিন্দু, অবশ্যই মতুয়া সম্প্রদায় শুধু নয়, উনি আমাদের পরিচিত উদ্বাস্তু মানুষ হলেও উনি আমাদের পরিচিত বাংলাদেশের অমুক জেলা থেকে এসেছেন, সেটা আমরা আইডেন্টিফাই করে দেব। অতএব ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কোনো ডকুমেন্টস আপনাদের শো করতে হবে না। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনাদের হয়ে ডকুমেন্ট শো করবে, এই কথা বলে সকলকে আমার প্রণাম জানিয়ে, সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হরিচাঁদ। আমরা বর্তমান রাজ্য সরকারকে একসময় হেল্প করেছিলাম, ঠিক আছে, হেল্প করেছিলাম ক্ষমতা আসার জন্য, কিন্তু বাস্তবিক বর্তমান এই রাজ্য সরকারের কাছ থেকে আমরা কিছু পাইনি বিধায় আজকে আমার মনে হয় সমগ্র মতুয়া তথা উদ্বাস্তু সমাজ আজকে এরকম 18টা সিট এনে দিয়েছে, না হলে পরিবর্তন আসতে হয়। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। শুধু আমি বর্তমান রাজ্য সরকারকে বলবো না, বিগত সময় যতগুলো সরকার এসেছে কোনো সরকারই এই পিছিয়ে রাখা সম্প্রদায় বা উদ্বাস্তু মানুষ বা মতুয়াদের কথা বলুন, কেউ কোনো কাজ করেনি, এটা পরিষ্কার কথা। যদি করতো আজকে আমাদের এভাবে এসে গলা ফাটিয়ে কথা বলতে হতো না। আগামী নির্বাচন কি ফলাফল হতে পারে বিধানসভায়? দেখুন, নির্বাচন তো সময়ের অপেক্ষা, নির্বাচনে ফলাফল আসবে সেটা পরিস্থিতি এবং সময় বলবে। যারা ডেভেলপমেন্ট করবে এই সমাজের জন্য, সমগ্র সমাজের জন্য যারা ডেভেলপমেন্ট করবে তারা তো জিতবেই, এটা তো পরিষ্কার কথা। পিকের ভূমিকা নিয়ে কি বলবেন? পিকে ইতিমধ্যেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছে যে এবারে পিকে তৃণমূলকে জিতেই দেখাবে। দেখুন, একটা কথাই বলবো যে এখানে আমি রাজনৈতিক বিষয় আসিনি, তবু আমি একটা বিষয় বলবো, কিছু কিছু কথা একটু সামলে সৃষ্টে বলতে হয় রাজনীতিবিদদের। কেননা যারা আজকে বহিরাগত বলে দাবি করছে, তাহলে আমরা শ্রীকৃষ্ণকে আমরা ভগবান হিসেবে দেখি না, তো উনি তো হিন্দিভাষী মানুষ, তাহলে উনি কি বহিরাগত ভগবান নাকি? এবং আজকে যার পিকের কথা বলছেন উনি কি বাংলার লোক নাকি? উনি কি বহিরাগত নন? এর চাইতে কি আর বড় প্রশ্নের উত্তর দেবো কিছু? অমিত শাহজি বলেছেন যে করোনার টিকার হয়ে যাওয়ার পরে তারপরে সিএ লাগু করা হবে। দেখুন, সিএ একটা বড় দাবি, ওপার থেকে অগণিত নিয়ার অ্যাবাউট 1.5 crore পিপল আর সাফারিং হেয়ার। তো আমাদের একটাই কথা যে এই মানুষদের নাগরিকত্ব দেওয়াটা জরুরি। আমরা প্রস্তাব জানিয়েছিলাম, সেই প্রস্তাব অনুসারে বিল পাস হয়েছে কেন্দ্রে, কিন্তু সেটা এখনও লাগু হচ্ছে না, কারণ বিভিন্নভাবে রায়েট, বিভিন্নভাবে সরকারি জিনিসপত্র ভাঙচুর হচ্ছে। তো আমরা এর বিরোধিতা করি, ধিক্কার জানাই এই বিষয়কে। কিন্তু এটাও সত্য কথা, সিএ হওয়া জরুরি। এটা না হলে যেমন এর একটা ভালো রেজাল্ট আছে, না হলে এর একটা বাজে রেজাল্ট আছে। সর্বশেষ প্রশ্ন, সিএনএ রাজ্য সরকারের ভূমিকা কি দেখছেন? দেখুন, সিএতে রাজ্য সরকার একটা কথাই বলেছে যে আপনাদের কারুর নাগরিকত্ব পেতে হবে না, আপনারা নাগরিক। কিন্তু আমি বলবো এরা মনে হয় সংবিধান কখনো দেখে না। কারণ 2003 সালের যে আইনটা তৈরি হয়েছিল, আমি আমাদের বর্তমান এই সরকারকে বলবো যে আপনারা ওই আইনটা একটু দেখবেন। আপনারা যখন এই মানুষগুলো সচেতন হয়ে গেছে, মানুষগুলো যখন জানতে পারছে 2003 সালে একটা আইন বেরিয়েছিল, তাতে বলা হয়েছিল 71-এর পরে যারা ভারতবর্ষে এসেছে তারা কেউ নাগরিকত্ব পাবে না, যতই তার কাছে ভোটার কার্ড আধার কার্ড থাকুক না কেন। তো সেই সংবিধান যখন সম্মত একটা আইন তৈরি হয়ে যায়, তখন সেটা তো একটা নথি হিসেবে থাকলো। আজকে এই রাজ্য সরকার গ্যারান্টি নিতে পারবে যে আগামী 20 বছর বা 30 বছর পরে একটা নতুন কেন্দ্রীয় সরকার আসার পরে সেই কেন্দ্রীয় সরকার এই লোকগুলোকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে না? গ্যারান্টি নেবে এই সরকার? কারণ কোনো সরকারেরই তো গ্যারান্টি নেই সে কতদিন থাকবে। তাহলে সেই সরকারের যে ব্যক্তি থাকুক না কেন পদাধিকারী, সে কি করে গ্যারান্টি দেয় যে আপনাদের নাগরিকত্ব প্রয়োজন নেই? যেটা সংবিধান সম্মত হয়েছে 2003 সালে, যে ওপার থেকে যারা এসছে তারা নাগরিকত্ব পাবে না। কারণ একটা সময় ছিল যখন 1947 সাল
কেন আমাদেরকে পার্টিশন করে একটা রাজনৈতিক দল ভাগ করে পূর্ব পাকিস্তানি বানিয়ে দিল উইদাউট ইনফরমেশন, উইদাউট টেকিং এনি, উইদাউট ভোট। সেই ব্যাপারটা যখন হতে পেরেছে তখন আগামী 20 বছর বা 50 বছর পরে এই লোকগুলো আগত মানুষদের তো বলতেই পারে যে তোদের বাপ ঠাকুর দ্বারা কেউ এপারের নয়, অতএব তোরাও পাশে কি করে নাগরিক। তাহলে কি বলতে যাচ্ছেন রাজ্য সরকার ভুল বুঝাচ্ছে? অবশ্যই ভুল বুঝাচ্ছে, এবং এটাও পাশাপাশি বলবো কেন্দ্র সরকারের এটা অনতিবিলম্বে এটাকে সাপোর্ট করে এটাকে বলবৎ করা উচিত আমার মনে হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ।